আসসালামাইকুম। আমি শুরুতে আমার রমজান পরিচয় দেওয়া আছে। আমি রমজান আলী, আমি বিসিএস শিক্ষাগারে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে হিসাব বিজ্ঞান নিয়ে একটা আলাপ করব। এটা আমার একটা ছোট কর্ম, বিসিএস লিখিত হিসাব বিজ্ঞান আমার একটা বই আছে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে। এখানে যদি লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো অধ্যায় 8। নিশ্চয়ই আপনারা জানেন এই অধ্যায় 8 এখান থেকে দুটি ম্যাথ আসে। করোনা পরবর্তী সময়ে আগে দুটি করে ম্যাথ আসতো, এখন একটি করে ম্যাথ আসবে। তো এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা কথা বলবো। এই চ্যাপ্টারের নাম হলো, আপনারা যদি লক্ষ্য করেন, সম্পদ ও দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই চ্যাপ্টারটা বেসিক্যালি। তো এখানে সম্পদের প্রকারভেদ আছে। একটা হলো দৃশ্যমান সম্পদ, আর একটা স্থায়ী সম্পদ। এগুলোর অবচয় কীভাবে নির্ণয় করা হয়, এখান থেকে বেসিক্যালি ম্যাথটা আসে। কেমন? অবচয় নির্ণয়, এখান থেকে বেসিক্যালি ম্যাথটা আসে। তো আমরা ধীরে ধীরে সম্পত্তিগুলো দেখব। এখানে আপনারা যদি লক্ষ্য করেন, শুরুতে দেওয়া আছে অদৃশ্যমান সম্পদ। কেমন? অদৃশ্যমান সম্পদ বলতে কি বোঝায়? আমরা একটু যদি বোর্ডের দিকে লক্ষ্য করি, অদৃশ্যমান সম্পদ বলতে যে সম্পদগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু বাস্তব অস্তিত্ব আমরা সরাসরি দেখতে পারি না, কিন্তু এটা আর্থিক মূল্য আছে। যেমন একটা সম্পত্তি হলো প্যাটেন্ট, তারপরে আছে কপিরাইট, এরপরে আছে ফ্রাঞ্চাইজ, এরপরে সুনাম, এরপরে ট্রেডমার্ক। এই ধরনের সম্পত্তিগুলোর আর্থিক মূল্য আছে, কিন্তু আমরা দেখি না, এই জন্য এটাকে অদৃশ্যমান বলা হয়। কেমন? তারপরে আছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদগুলো বেসিক্যালি যে সম্পত্তির অস্তিত্ব আছে, অর্থাৎ দেখা যায়, দৃশ্যমান এবং আর্থিক মূল্য আছে, সেগুলোকে আমরা বলি স্থায়ী সম্পদ। যেমন বিল্ডিং, দালান কোঠা, এই ধরনের সম্পত্তি। কেমন? তো এই সম্পত্তিগুলোর মধ্যে আমরা যদি প্রকারভেদ করি, সেটা হলো একটা হলো দৃশ্যমান স্থায়ী সম্পদ, যেমন বিল্ডিং, দালান কোঠা। তারপর আছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলতে আমরা যেটা বলছি সুনাম, গুডউইল, তারপর প্যাটেন্ট, কপিরাইট। আর প্রাকৃতিক সম্পদ কাকে বলে আমরা এখন দেখব। প্রাকৃতিক সম্পদ, এটাকে আমরা ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ বলি। প্রাকৃতিক সম্পদ বলতে আল্লাহ সৃষ্টি যে সম্পদটা, অর্থাৎ সরাসরি যেটা গড গিফটেড, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সম্পত্তি পাওয়া যায়। যেমন আমরা যদি ভূগর্ভস্থ সম্পত্তি যেগুলো আছে, খনিজ সম্পদ যেগুলো আছে, সেগুলো হলো প্রাকৃতিক সম্পদ। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। বনজ সম্পদ যেমন সুন্দরবন, হ্যাঁ, তারপরে ধরেন এই যে তেল যেগুলো পাওয়া যায় খনিতে, এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। এগুলো যে অবচয় হয় সেটাকে বলা হয় শূন্যীকরণ। কেমন? ক্ষয়িষ্ণু হয়ে গেলে এটাকে আমরা বলি শূন্যীকরণ। তাহলে এই সম্পত্তিগুলোর অবচয় নির্ণয় করা আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়, এবং এখান থেকে প্রশ্ন আসে। তো শুরুতে আমরা সম্পত্তিগুলো চিনতে হবে ভালো করে। কেমন? আচ্ছা, লক্ষ্য করুন, এখন অবচয়টা কি আমরা সেটা বলি। স্থায়ী সম্পদ ব্যবহারজনিত ক্ষয়। একটা হচ্ছে ব্যবহারজনিত ক্ষয়, কালের পরিবর্তন, সময় যখন পরিবর্তন চলে যায় তখন সম্পত্তির মূল্য হ্রাস পায়। ব্যবহার করতে করতে সম্পত্তির মূল্য হ্রাস পায়। আরেকটা হচ্ছে অপ্রচলন। এই অপ্রচলন শব্দ আছে, এটার কারণে সম্পত্তির মূল্য কি হয়? হ্রাস পায়। এই তিনটা কারণে যখন সম্পত্তির মূল্য হ্রাস পায়, সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন বা অবচয়। তো অবচয় কাকে বলে, এটা এমসিকিউ আকারে আসে, বাট লিখিত পরীক্ষার মধ্যে অবচয় কাকে বলে আসবে না, সেটা ম্যাথ আকারে আসবে। তাহলে এখন আমাদের শিখতে হবে অবচয়ের সংজ্ঞা, ডেফিনেশন অফ ডেপ্রিসিয়েশন। আমরা সেটা দেখি কাকে বলে। অবচয় বলতে স্থায়ী সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালের মধ্যে, অর্থাৎ ক্রয় মূল্যের মধ্যে অবচয়কে বন্টন করে দেওয়া। অর্থাৎ একটা সম্পত্তির মেয়াদ 10 বছর হলে ওই সময়ের মধ্যে বন্টন করে দেওয়াকে মূলত অবচয় বলে। আমরা আগে বলেছি অবচয়ের কারণ হলো যে ব্যবহারজনিত ক্ষয়। একটা হচ্ছে ব্যবহার কারণে ক্ষয় হয়, আর একটা সময় অতিবাহিত হওয়ার কারণে সম্পত্তির মূল্য হ্রাস পায়। এই সম্পত্তির মূল্য হ্রাস পাওয়াকেও অবচয় বলে। কেমন? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা একটু যদি লক্ষ্য করি, অবচয়ের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা বলি ডেপ্রিসিয়েশন। অস্পর্শনীয় ক্ষেত্রে আমরা অস্পর্শনীয় সম্পত্তির মূল্য হ্রাসকে আমরা বলি অবলোপন। আর প্রাকৃতিক সম্পদের হ্রাসকে আমরা বলি শূন্যীকরণ। কেমন? তিনটা সম্পত্তির নাম ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, অবচয়ের কারণগুলো যদি আমরা একটু পরিষ্কার করে জানতে চাই, সেটা হলো এক নম্বর কারণ হলো সময়ের আবর্তন, অর্থাৎ পাসেজ অফ টাইম। যখন সময় পরিবর্তন হয়ে যায়, আর সময়ের কালের পরিবর্তনের কারণে সম্পত্তির মূল্য হ্রাস পায়। আর একটা হচ্ছে ব্যবহার করতে করতে সম্পত্তির যে ক্ষয়প্রাপ্ত হয়, এর কারণে সম্পত্তির মূল্য হ্রাস পায়, এই কারণে অবচয় হয়। আর এটা হলো অপ্রচলন, আমরা যেটা বলছি অপ্রচলন। যখন সম্পত্তি নতুন বাসন চলে আসে, পুরাতন বাসনের দামটা কমে যায়, সেটাও একটা অবচয়ের কারণ। এখন অবচয় ধার্যের বিবেচ্য বিষয়। অবচয় ধার্যের জন্য আমরা অবচয় যখন নির্ণয় করতে যাবো, আমাদেরকে তিনটা বেসিক মূল বিষয় মনে রাখতে হবে। এর মধ্যে এক নম্বর যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে অর্জন মূল্য। হ্যাঁ, তিনটা বিবেচ্য বিষয় আমাদের এখানে বলা আছে। ফার্স্ট হলো অর্জন মূল্য বা কস্ট প্রাইস। কেমন? দুই নম্বর হলো যে আমাদের এখন অর্জন মূল্য আমরা কীভাবে বের করবো, আমরা সেটা একটু জানতে হবে। অর্জন মূল্য বের করার জন্য সম্পত্তির ক্রয় মূল্যের সাথে অন্যান্য খরচগুলো যোগ করতে হয়। যেমন সম্পত্তি ক্রয় করলে পরিবহন খরচ যোগ করতে হয়। আমাদের চারটা বিষয় যোগ করতে হয়। ক্রয় মূল্যের সাথে যোগ করতে হয় পরিবহন খরচ, আমদানি শুল্ক, সংস্থাপন ব্যয়। এই যে সংস্থাপন ব্যয়, একটা মেশিন বসাইতে হয়, বসানো খরচ আর কি। আরেকটা হলো যে
শ্রমিকের ব্যয় পরিবহন আমরা যখন লেবার কস্ট যেটা বলি সেটা যোগ করতে হয়, কেমন? কিন্তু মেশিনের বিমা খরচ এইটা কিন্তু কখনো যোগ করতে হয় না, কারণ বিমা খরচ কখনো সম্পত্তির ক্রয়ের অন্তর্ভুক্ত না। অর্জন মূল্য নির্ণয় করার ক্ষেত্রে এই বিমা খরচ কখনোই যোগ করতে হয় না। এটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। ঢাকা বোর্ডে এই প্রশ্ন আসছিল, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে বিমা খরচ কখনো অর্জন মূল্য নির্ণয় করার ক্ষেত্রে যোগ করতে হবে না, কেমন? এরপরে আমাদেরকে অবসর নির্ণয় আরেকটা বিষয় হলো আয়ুষ্কাল, কেমন? একটা সম্পত্তির অর্থনৈতিক লাইফ থাকে 5 বছর 10, এটা প্রশ্ন দেওয়া থাকবে 5 বছর মেয়াদ 10 বছর মেয়াদ, সেটাকে বলে ইকোনমিক লাইফ অথবা আয়ুষ্কাল। এই আয়ুষ্কাল আমাদেরকে মাথায় রাখতে হবে অবসর নির্ণয়ের ক্ষেত্রে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে ভগ্নাবশেষ মূল্য বা সেল বেস ভ্যালু। ভগ্নাবশেষ মূল্য হলো যে একটা সম্পত্তি যখন একেবারে নষ্ট হয়ে যায়, ব্যবহারের অযোগ্য হয়ে যায়, তখন সর্বশেষ বিক্রি করার পরে যে মূল্যটা পাওয়া যায় এটাকে আমরা বলি সেল বেস ভ্যালু অথবা ভগ্নাবশেষ মূল্য। ধরুন আমার এই মোবাইলটা আছে, এই মোবাইলটা নষ্ট হয়ে গেল, এটাকে আমি মেকানিকের দোকানে নিয়ে গেলাম, বলছি স্যার এটা ঠিক হবে না, তখন এটা আমি বললাম ঠিক আছে বিক্রি করে দিন, সে আমাকে 200 টাকা দিল। এই সর্বশেষ যে ভ্যালুটা সেটাকে বলা হয় সেল বেস ভ্যালু অথবা ভগ্নাবশেষ মূল্য, কেমন? এই তিনটা বিষয় আমাদেরকে অবসর নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে। 1 নম্বর হলো আমাদের অর্জন মূল্য, 2 নম্বর হলো আয়ুষ্কাল অথবা ইকোনমিক লাইফ, 3 নম্বর হলো সেল বেস ভ্যালু অথবা ভগ্নাবশেষ মূল্য। এই তিনটা বিষয় মাথায় রেখে আমাদেরকে অবচয় নির্ণয় করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো অবচয় দার্যের পদ্ধতি, অবচয় দার্যের মেথডস। আমাদের মোটামুটি 12 থেকে 14টা মেথডস আছে অবচয় দার্যের। তো এতগুলো মেথডসের নাম শুনে ভয়ের কোনো কারণ নেই। আমাদের পরীক্ষা আসবে মূলত একটা বা দুটা মেথডস, কেমন? তো সর্বপ্রথমে আমরা যে পদ্ধতি দেখালাম সেটা হলো সরলরৈখিক পদ্ধতি, একবারে লাল কালিতে দেওয়া আছে, বোল্ড করে দেওয়া আছে আপনাদের গুরুত্ব বুঝাই দেওয়ার জন্য। এই সরলরৈখিক পদ্ধতি, 2 নম্বর দেওয়া আছে ক্রমসমাজের পদ্ধতি। এই দুইটা পদ্ধতি পরীক্ষায় সবসময় আসে। আমাকে যদি কেউ পরামর্শ দেয় অবশ্যই দার্জের এতগুলো পদ্ধতির মধ্যে আমরা কোন দুইটা করব, তাহলে 1 নম্বর হলো সরলরৈখিক পদ্ধতি, 2 নম্বর হলো ক্রমসমান জের পদ্ধতি। আরও অনেকগুলো পদ্ধতি আছে, আমরা যদি দেখি ধারাবাহিকভাবে। সরি, আমরা একটু ব্যাকে যাই। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, এখানে প্রায় 12টা পদ্ধতি আছে, কেমন? এর মধ্যে আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হবে 1 নম্বর সরলরৈখিক পদ্ধতি, 2 নম্বর ক্রমসমান জের পদ্ধতি। এই দুইটা আমাদের এই 24 সাল পর্যন্ত এই দুইটা মেথড থেকে দুইটা ম্যাথ আসছে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি থেকে একটি ম্যাথ আসছে আর ক্রমসমাজের পদ্ধতি থেকে একটা ম্যাথ আসছে, কেমন? এই দুইটা পদ্ধতি থেকে দুইটা ম্যাথ ধারাবাহিকভাবে আসছে। আর উৎপাদন একক পদ্ধতি এটা মাঝে মধ্যে আসছে, খুব বেশি আসে না, একেবারে রেয়ার। আর আরেকটা আছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। এই 4টা মেথড যদি করে 100% রিস্ক নাই। আর এই দুইটা মেথড করলে কোনো অসুবিধা নাই। কুমিল্লা বোর্ড এবং অন্য বেশিরভাগ বোর্ডে এই দুইটা মেথড থেকে, যেহেতু 26-27 থেকে নতুন সিলেবাস পুরো বই আসবে, সেই হিসাবে দুইটা মেথড থেকে একটা মেথড অবশ্যই আসবে। তো অবচয়ের যদি পদ্ধতির কথা বলে আমাদের অনেকগুলো পদ্ধতি আছে, তো সবগুলো পদ্ধতি আমাদের প্রয়োজন হবে না। আমাদের পদ্ধতি হবে দুইটা পদ্ধতি, একটা হলো সরলরৈখিক পদ্ধতি আর একটা হলো ক্রমসমাজের পদ্ধতি। এই দুইটা পদ্ধতি করলে আমাদের কমন পড়বে 100%। আর ঝুঁকি না নিতে চাইলে এখান থেকে একটা মেথড, এখান থেকে একটা মেথড, দুইটা নিয়মিত দুইটা করে রাখলে আর কোনো ঝুঁকি থাকবে না। এখন আসুন সরলরৈখিক পদ্ধতি কি? সরলরৈখিক পদ্ধতি হলো যে পদ্ধতি প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান থাকে, সেটা হলো সরলরৈখিক পদ্ধতি। ধরুন প্রথম বছরও 10,000 টাকা, পরের বছরও 10,000 টাকা, পরের বছরও 10,000 টাকা, এর পরের বছরও 10,000 টাকা, সেটা হলো সরলরৈখিক পদ্ধতি, কেমন? আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা একটু সেটা দেখি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ক্রম মানে হচ্ছে ধারাবাহিক, হ্রাস মানে কমতে থাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় কমতে থাকে, কেমন? যেমন প্রথম বছর 10,000, পরের বছর 9,000, পরের বছর 8,000, পরের বছর 7,000। আমি লিখতে পারতেছি না, লিখতে পারতে সুবিধা হতো। অর্থাৎ ক্রমান্বয়ে যে পদ্ধতি কমতে থাকে সেটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই দুইটা পদ্ধতি যদি আমরা করতে পারি তাহলে আমাদের অবচয়ের যে ম্যাথ আসে সেটা 100% কমন পড়বে ইনশাল্লাহ। এখন আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় ছিল ট্যানজিবল অ্যাসেটস, ইনট্যানজিবল অ্যাসেটস। ট্যানজিবল অ্যাসেটস মানে যে সম্পদগুলো দেখা যায়, যেমন প্লান্ট। ইনট্যানজিবল মানে হলো অদৃশ্যমান সম্পদগুলা। তারপরে অবচয় কাকে বলে আমরা সেটা আলোচনা করছি, উদাহরণ আলোচনা করছি। তারপরে ফিক্সড অ্যাসেটস সেটা আমরা আলাপ করছি। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের মতো ক্লাস শেষ করব। কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা পরবর্তী